আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করেছি উপন্যাস প্রেমের নীলকাব্য, লেখিকা নওরিন কবির তিশা, পর্ব সংখ্যা 23, ভয়েস বাই আরবি। তপ্ত রোদ কিরণে আবৃত উজ্জ্বল সকাল, বৃষ্টির পরবর্তী আবহাওয়াটা যেন চড়মড়িয়ে উঠছে। জানলার ফাঁক ফোকর দিয়ে রুমে ঢুকছে সোনালি রোদ্দুর। ঘুম ঘুম চোখে একবার আশেপাশে তাকালো তিহু। পাশ হাতে নীলের অবস্থান বোঝার চেষ্টা করলো একবার, কিন্তু জায়গাটা শূন্য পড়ে আছে। নীলের অনুপস্থিতি অনুভব হতে দ্রুত বিছানা থেকে উঠে বসলো তিহু। দেয়াল ঘড়িতে চেয়ে দেখলো সকাল 5টা বেজে 15 মিনিট। গরমের দিন হয় বেশ বেলা হয়েছে। নীলকে খুঁজতে এক ঝলক অশ্রুর পানে তাকালো। চটজলদি হেঁটে গিয়ে অসময়ের দরজার ভেতরে আলতো ধাক্কা দিয়ে বলল, শুনছেন, আপনি কি ভেতরে? তার কথা শেষ হওয়ার আগেই খুলে গেল ওয়াশরুমের দরজাটা, অর্থাৎ ভেতরে কেউ ছিল না। তিহুর চিন্তিত দৃষ্টিতে আশেপাশে তাকালো। কাল রাতে তো তারা দুজনে এই রুমে ছিল, তাহলে হুট করে আজ সকালে? হঠাৎ মনে হলো নীল বাইরে থাকতে পারে। চটজলদি ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বাহিরে যাবে সে। ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে বের হলো তিহু। এখনো কোনো হদিশ নেই নীলের। ফের আরেকবার দেয়াল ঘড়িতে তাকালো। 5টা বেজে 43 মিনিট। প্রায় 8 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো লাপাত্তা নীল। এবার চিন্তাটা বেশ জেঁকে বসলো তিহুর। দ্রুত হেঁটে গিয়ে বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা তুলে নীলকে ফোন দিতেই দেখতে পেল নীলের ফোনটা পাশে পড়ে আছে। দুশ্চিন্তাটা গাঢ় হয়ে প্রগাঢ় হতে শুরু করলো। দ্রুত রুম থেকে বের হলো সে। আশেপাশের রুমগুলো বদ্ধ দরজা দেখে বুঝলো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। উঠবে বা কি করে? কাল রাতে সকলেই দেরি করে ঘুমাতে যাওয়ায় আর ঠান্ডা আবহাওয়ার দরুন ঘুম দীর্ঘ সময় হচ্ছে তাদের। কিন্তু তিহুর চিন্তা হচ্ছে ভীষণ, যে মানুষটা এত শৃঙ্খল নিয়মানুবর্তী, সে কেন নিজের ফোন রেখে কোথাও যাবে? তিহুর চিন্তিত দৃষ্টিতে আশেপাশে তাকাতেই মাথায় হাত চাপলো। দ্রুত ওড়নাটা ঠিকঠাক করে গায়ে জড়িয়ে বেরিয়ে পড়লো বাহিরের উদ্দেশ্যে। বৃষ্টির রেশ কেটে গেছে অনেকটা। সকালের স্নিগ্ধ আবহাওয়া এখনো মাটির সোঁদা মিশে আছে। পূর্ব দিগন্তের তরুণী সূর্যের এক চনমনে তেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। উষ্ণ রোদ্দুরটুকু হঠাৎ ঠান্ডা প্রকৃতিতে যেন এক নিবিড় আলিঙ্গনে জড়িয়েছে। কাল রাতের ঝমঝম বৃষ্টির দরুন পাহাড়ি উপত্যকা থেকে নেমে আসা সরু পথটার চারিধারে বনফুলগুলো থেকে এখনো জলকন্যারা গড়িয়ে পড়ছে। খোলা প্রান্তের ন্যায় চারিদিক সারি সারি চা বাগানের সবুজ গাছপালা। দীর্ঘ দীর্ঘ নিশীথ ভারী বর্ষণের ফলে ধুয়ে মুছে যেন আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। দুপাশে নেমে যাওয়া টিলাগুলোর খাঁজে খাঁজে ছোট ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে স্বচ্ছ বারিধারা। তাদের কলধ্বনি চারিপাশে নীরবতাকে ভেঙে দিচ্ছে উল্লাসে। নুপুরের রেঞ্জের শব্দে ঝংকার তুলে সম্মুখে এগিয়ে চলেছে তিহু। দারোয়ানের ভাষ্যমতে এদিকেই এসেছে নীল। বাতাসের এক চঞ্চল স্রোত ক্ষণে ক্ষণে পাগলাটে প্রেমিকের ন্যায় ছুঁয়ে যাচ্ছে তাকে। ভেজা বেবি হেয়ারগুলো কপালের উপর খেলা করছে সমগ্র চঞ্চলতা নিয়ে। তবে সেগুলোকে পাত্তা না দিয়ে তিহু একবার চঞ্চল দৃষ্টিতে চারিদিকে তাকালো। বুকের মাঝে একটা চাপা উদ্বেগ ঢেউ খেলা করছে। খানিক দূর এগুতেই সম্মুখে পাহাড়ি নির্জন উপত্যকার হাতে গিটারের মিশ্রিত অথচ চঞ্চল সুর তরঙ্গের ন্যায় এসে কানে বাজলো তার। বিস্মিত আখিজোড়া স্থির হয়ে সুর তরঙ্গের দিকে তাকালো, আর কাল বিলম্ব না করে সেদিকে সর্বোচ্চ গতিতে এগিয়ে গেল। কিছু দূরে যেতে দৃষ্টিগত হলো এক উঁচু টিলা, যার উপর গিটার হাতে বসে আছে কেউ। অন্যদিকে ঘুরে এদিকে পেছন থেকে কারো উপস্থিতি অনুভব হতেই নীল ঘুরে দেখলো। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো নিবিড় সবুজের পটভূমিতে দাঁড়িয়ে থাকা হালকা আকাশি রঙের পাকিস্তানি ড্রেস পরিহিত অপরূপাটিকে। সকালের মিষ্টি রোদে আরো বেশি স্নিগ্ধ করে তুলেছে তাকে। অন্যদিকে নীলের এমন রূপ এবং ভঙ্গিমায় বসে থাকতে দেখে মুহূর্তেই মনের মাঝে উদ্বিগ্ন ক্রোধ হয়ে পরিণত হলো। ক্রোধের বেগে এগিয়ে এসে সে বলল, আরু ম্যাড, কোনো কাণ্ডজ্ঞান আছে আপনার? এখানে এসেছেন একটাবারও আমাকে বলার প্রয়োজন বোধ করেননি? ফোনটাও আনেননি আপনি? রাগে দুঃখে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল তিহুর। এদিকে নীল পিছু ঘুরে তিহুকে এমন উদ্বিগ্ন হতে দেখে বেশ অবাক হলো। আরে, এমন করছো কেন? আমি তো শুধু তোমার ওঠার আগে চলে যাব ভাবছিলাম, কিন্তু। তাকে কথা শেষ করতে দিল না তিহু।
রাগে দিক বিদিক জ্ঞান হারিয়ে নীলের কলার আঁকড়ে ধরে বলল, আপনি পাগল? জানেন আমি কত চিন্তা করছিলাম। আর আপনি জানবেন না বা কি করে? আপনি তো আর আমার মতো উন্মাদের ন্যায় ভালো। তার কথার ইটি না টেনে মুখে লাগাম টানল তিহু। বুঝলো কি বলতে যাচ্ছিল সে। ধীরে ধীরে ছেড়ে দিল নীলকে। এদিকে তার মুখের অপূর্ণ কথাটার ব্যক্ত দৃষ্টিতে তাকালো নীল। গভীর ভরাট কণ্ঠে সে জিজ্ঞেস করলো, ভালো? তারপর? টিহু আর দাঁড়ালো না। উল্টো দিক ঘুরে আগের রাস্তা ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে গেলেই তার অপর হাতটা আঁকড়ে ধরল নীল। তাকে নিজের কাছে টেনে বক্ষ দেশ বরাবর এনে বলল, এত পালাই পালাই কেন করো? পছন্দ হয় না আমার স্পর্শ, আমার কণ্ঠ, আমার উপস্থিতি? টিহুর অবস্থা নীলের এমন স্পর্শ আর মাতাল কণ্ঠে করুণ। নিজেকে বহু কষ্টে সামলে এসে শুকনো ঢোক গিলে বলল, ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। ব্যথা পাচ্ছি কথাটা কর্ণগর হওয়া মাত্রই নীল ছেড়ে দিল টিহুর হাত। সঙ্গে সঙ্গে টিহু খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। নীল পাশ থেকে গিটারটা তুলে বলল, যে স্পর্শে আজ তোমার ব্যথা অনুভব হচ্ছে, সে স্পর্শ পেতে দেখবে একদিন তুমি উন্মাদ হবে। টিহু আর কথা বাড়ালো না, এগিয়ে চলল রিসোর্টের দিকে। নীল বরংবারের ন্যায় পিছু করলো তার। কোথায় গিয়েছিলি তোরা? জুরাইয়ার কণ্ঠে তার দিকে ঘুরে তাকালো টিহু। নীল সবাই রিসোর্টে ফিরেছে তারা। এসেই দেখতে পেল সকলে গেটের কাছে অপেক্ষা করছে। নীল কোনো উত্তর না দিয়ে গিটার নিয়ে সোজা ঢুকে পড়ল ভিতরে। টিহু তার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো। সে কিছু বলতে যাবে তার আগে জুনাইয়া ফের বলল, থাক থাক, মিথ্যা বলা লাগবে না পিহু। তুমি যে বরের খোঁজে গিয়েছিলে সেটা আমাদের সকলের জানা। শামসুর আঙ্কেল বলেছে। জুনাইয়ার কথায় টিহু উত্তর দিতে যাবে তার আগে পাশ থেকে কুহেলিকা বলল, বাপরে বাপ, কি পিরিত! বুঝলাম বোন, তোমার স্বামীরে তুমি একটু বেশি ভালোবাসো, তাই বলে কাউকে কিছু না বলেই অচেনা জায়গায় বের হয়ে যাবে? মাহা দাদার কথার মাঝে ফোড়ন কেটে মুখ বাঁকিয়ে সামান্য হেসে বলল, হ্যাঁ হ্যাঁ আপু, পিরিত দেখে আর বাঁচি না। মনে হয় উনি একাই বিয়ে করছে। প্রধান নেতা টিহু এক ঝলক মাহার দিকে তাকালো। এমনিতে রেগে মেগে আগুন সে, তার উপর রাগে আগুনের মাঝে ঘি ঢালার ন্যায় কাজ করছে সকলে। ধূপধাপ পায়ে অন্দরমহলে প্রবেশ করলো সে। তাকে এমন ক্রোধান্বিত দেখে নাহা মাহার কাঁধে হাত রেখে বলল, ব্যাপার কি বলো তো বড় বৌমনি? তোমার বান্ধবীর হঠাৎ হলোটা কি? ওর যে কি হয়? কথার মধ্যেখানে থামলো মাহা। সরু চোখে তাকালো নাহার দিকে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে কি বললে? নাহা পূর্বের ন্যায় টিহুর দিকে তাকিয়ে দৃষ্টি রেখে বলল, কেন বড় বৌমনি? মাহা নিজের ঘাড় থেকে নাহার হাতটা ছাড়িয়ে বলল, কোন দিক থেকে তোমার বড় বৌমনি হই আমি, হ্যাঁ? নাহার যেন এখন ধ্যান ছুটল। সে আবার বলল, না মানে রাভিন ভাইয়া শিখিয়েছে। তুমি কি বাচ্চা যে তোমার ভাইয়া শেখাবে আর তুমি বলবে? না মানে ওই আর কি, ভাবলাম তোমাদের হয়তো সামথিং সামথিং। তাকে কথা শেষ করতে না দিয়ে মাহা বলল, এই যে, এই মেয়ে, কি বলো সামথিং সামথিং মানে? ওই আর কি। তার জবাবে মা কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে ভেসে আসলো কুহেলিকার কণ্ঠস্বর, কি নাহু, তোরা কি ওইখানে দাঁড়িয়ে থাকবি নাকি? না চলো। হ্যাঁ চল। জুনপু আর মাও তোমরাও এসো। রাফা, নীরা, ফারিসা তোমরাও চলো। হ্যাঁ চলো। একে একে সকলে এগিয়ে চলো রিসোর্টের ভিতরে। হাত ছড়া রাফিন, নাহলে থাপ্পড় কিন্তু একটাও নিচে পড়বে না। মা ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তাকালো রাফিনের পানে। মূলত দুপুরের খাওয়া দাওয়া শেষে সে যাচ্ছিল রুমের উদ্দেশ্যে। সন্ধ্যায় পার্টির আয়োজন হওয়ায় এখন একটু রেস্ট করবে সকলে। সকলে রুমে চলে গেল। মাহার চলার পথে বাধা হলো রাফিন। হুট করে কোথা থেকে এসে পেছন থেকে প্রথমে ওর না, পরবর্তীতে হাত আঁকড়ে ধরল। রাফিনের এমন কাণ্ডে মাহার রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। তবে রাফিনের শৈল্পিক দেহের কাছে নিতান্তই ক্ষীণ কার আসে। আমি তো চাই তোমার হাতে থাপ্পড় খেতে জনমে জানেমান। আচ্ছা মারো তুমি থাপ্পড়, কিন্তু কি দিয়ে মারবে? ওই ছোট ছোট হাত দিয়ে? ওটা তো আমার অবধি পৌঁছাতেই তোমার সব তেজ ফুরিয়ে যাবে। রাফিনের প্রতিটি কথায় যেন আগ্নেয়গিরির ন্যায় মাহার মাঝে ছড়িয়ে পড়ল। দাঁতে দাঁত পিষে সে বলল, তুমি আমার হাত ছাড়বে কিনা বলো? উফ, লাভ লাইন, রোম্যান্সের মাঝে এমন সিরিয়াস হয়ে যাও কেন বলো তো? আমি আমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। দেখা গেল আমার বাসর রাতেও তুমি। তার কথা শেষ করতে না দিয়ে ফের আরেক ঝাটকা মারল মাহা। তবে এবার প্রস্তুত না থাকার দরুন বাঁধন শিথিল হলো রাফিনের। মাহা দূরে সরে যেতে নিলে রাফিন পিছন থেকে ফের বলে উঠল, এত লাফালাফি করে লাভ নেই লাভলাইন।
সুদূর কানাডা থেকে আমি ফিরে এসেছি। সো হোয়াট? কেন এসেছো তুমি? রবিন এগিয়ে আসলো খানিকটা, মাহার কাছে এসে সামান্য ঝুঁকে তার কানে ফিসফিস করে গেয়ে উঠল, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথে চীনে আয়না চলে। রাফিনের গভীর পুরুষালী সে কণ্ঠে থমকালো মাহা। স্থির হলো দৃষ্টি, ঝাপসা হলো সম্মুখে থাকা সবকিছু। সকাল থেকে দেহর গম্ভীরতা ক্রমে বেড়েই চলেছে। সারাদিন দুপুর রুম থেকে বের হয়নি একটুও। সকালের নাস্তা সহ দুপুরের খাবারটাও বেডে এসে দিয়ে গেছে। দেহ এক প্রকার রুমের দরজা বন্ধ করে পড়ে আছে। কিছুক্ষণ হলো পূব প্রান্তের বিশাল জানলাটার ধারে এসে দাঁড়িয়েছে। আকাশটা আজ উজ্জ্বল, কোথাও নেই কোনো মেঘের ঘণ্টা। নীলও অনুপস্থিত বেশ অনেকক্ষণ, তবে কোথায় গিয়েছে জানা নেই। জানার প্রয়োজনবোধ অবধি করেনি টিহু। যে লোক না জানিয়ে তাকে চিন্তায় ফেলতে পারে, তার ব্যাপারে তার মাথা ঘামাতে চায় না সে। হুট করে খুলে গেল রুমের দরজাটা। ভেতরে কে এসেছে তা জানার বা তাকানোর প্রয়োজন বোধ করল না টিহু। পারফিউমের কড়া সুবাসের উপস্থিতি মানুষটার পরিচিতি পেয়ে গেছে সে। মানবটি রুমে প্রবেশ করে বন্ধ করল দরজাটা। কিছুক্ষণ পর এগিয়ে আসলো তিহুর দিকে, কিন্তু না, তিহুর কাছে আসলো না সে। মোড় নিয়ে অন্যদিকে। তিহুর গুপ্ত দৃষ্টিতে অগোচরে মানবটির অবস্থান নির্ণয় করে তার দিকে তাকাতেই দেখলো ড্রেসিং টেবিলে দীর্ঘ চওড়া অতিশয় তার অবয়বের দিকে তাকিয়ে আছে মানবটি। সে চাইলে চোখাচোখি হলো দুজনের। নীল খানিক বাঁকা হেসে বলল, রাগ কমেনি ম্যাডাম? তিহা জবাব দিল না, বরং দৃষ্টি ঘুরিয়ে নিল। নীল ধীরে ধীরে সুস্থ হাতে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। অতঃপর সদ্য পাশে থাকা গাদাখানিক শপিং ব্যাগ হাতে তুলে নিল। একটা জুয়েলারি বক্স খুলে হাতে তুলল কাঙ্ক্ষিত বস্তুটি। এগিয়ে গিয়ে দাঁড়ালো তার অভিমানী ঘরিণীর দিকে। তিহু নীলের অবস্থান টের পাওয়া মাত্রই যে সরে যেতে গেল, অমনি নীল আঁকড়ে ধরল তার হাত। ধীরে ধীরে পিঠের উপর পড়ে থাকা দীর্ঘ দীর্ঘ কেশগুচ্ছ সরিয়ে তিহুর সম্মুখে পাশে আসলো সে। অতঃপর হাতে থাকা নেকলেসটা সন্তর্পণে অতি যত্নে ধীরে ধীরে পরিয়ে দিল তিহুর গলায়। নীলের প্রতিটা স্পর্শে জমে আসছে তিহু। শরীরে সৃষ্টি হচ্ছে অযাচিত কম্পন। গ্রীষ্মের প্রখরতার মাঝে অদ্ভুতভাবে শীতলতার তীব্র অনুভূতি হচ্ছে তার। শিরশির করে এক অদ্ভুত অনুভূতি মেরুদণ্ড বেয়ে নিচে নেমে যাচ্ছে। নীলের উষ্ণ নিঃশ্বাসগুলো গভীর অরণ্যের গোপন স্রোতস্বিনীর ন্যায় তার পিঠে আছড়ে পড়ছে। নিঃশ্বাসের অগোচরে বেপরোয়াভাবে পঠিত সেই নিঃশ্বাসগুলো মুহূর্তে তিহুর স্নায়ুতন্ত্রে এক বিদ্যুৎ শিখার বাহন 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 বার্তা পাঠালো, যে বার্তা সুপ্তে আগ্নেয়গিরির মতো তার রক্তস্রোত লাভার উত্তাপে পূর্ণ করতে সক্ষম। তিহু বিস্মিত, হিম শীতল বরফকণ্ঠের ন্যায় জমে আছে সে। নীল খানিক মুচকি হাসল তিহুর এমন অবস্থায়। তার হঠাৎই তার দৃষ্টি আটকালো তিহুর গলার বাঁ দিকে সামান্য নিচের একখানা কালো তিলে। নেকলেস পরানো শেষে যেই না ঘোর লাগা দৃষ্টিতে তিলটাতে সবে স্পর্শ করতে যাবে, ঠিক তক্ষণে দরজায় পড়ে আলতো আঘাত। বাইরে থেকে কে একজন বিনয়ী কণ্ঠে বলছে, স্যার, আপনার পার্সেলটা। বিরক্তিতে মুখ কোঁচকালো নীল। ড্যামিট! পরক্ষণে তিহুর কাছ থেকে কিছুটা সরে দরজার কাছে এগিয়ে গিয়ে সেটি খুলে বলল, দাও। ছেলেটি পার্সেল দিয়ে প্রস্থান করল সেখান থেকে। সে চলে যেতেই নীল দরজা আটকে জিনিসগুলো নিয়ে এগিয়ে এসে সেন্ট্রাল টেবিলের উপর রাখল। এদিকে নীল সরে যেতে তিহু এক ঝলক নিজের গলার দিকে চাইল। রোদের রেখার নেকলেসটি জ্বলজ্বল করছে, প্রমাণ করলো এটি হীরার। তিহু বিস্মিত হয়ে চূড়ায় পৌঁছে গেল। সে হতভম্ব দৃষ্টিতে নীলের দিকে তাকালো। তবে এবারও তাকে অবাক করে দিয়ে নীল তাকে হাতে থাকা ফুচকাগুলো আনবক্সিং করতে করতে বলল, একটু আসো তো নূর। ডালি ভর্তি ফুচকা দেখে তিহু চোখ সরু করে তাকাতে নীল বলল, শুনলাম কেউ একজন নাকি আমার উপর রাগ করে কিছু খায়নি, তাই ভাবলাম। তিহু কিছু না বলে চুলগুলো পিছনে এনে হাত কোপায় বেঁধে নিল। অতঃপর রুম থেকে বেরিয়ে যেতে নিতেই নীল বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? রাগ না হয় আমার উপর, তা ফুচকাগুলো কি দোষ করলো শুনি? তিহু এবার নির্বাক। নীল সেখান থেকে একটা ফুচকা তুলে আলু ছোলা পুড়ে টক জলে মিশিয়ে তার অভিমানী বাঘিনীর সামনে এসে মুখে তুলে দিল ফুচকাটা। খেয়ে নিন ম্যাডাম, অলওয়েজ
আদারওয়াইজ সারাদিন আমার উপর রাগ করে থাকার এনার্জি পাবেন না। তিহু না নিতে চাইলেও নীল এবার ক্লান্তি কণ্ঠে বলল, প্লিজ খেয়ে নাও নূর, আমি বড্ড বেশি ক্লান্ত আজ। অরুণা মিশ্রিত সেই কণ্ঠে কি যেন ছিল তিহুর নিকট। ঝটপট মুখে পুরে নিল ফুচকাটা। সেটা নিতে নীল আরো একটা ফুচকা রেডি করে তার সম্মুখে এনে বলল, খাইয়ে দিতে পারবে? জাস্ট ফর ওয়ান্স। টিহুর মধ্যে অজানা এক অনুভূতি কাজ করলো। কি জানি ভেবে সেও অতি যত্নে একটা ফুসকা তুলে দিল নীলের মুখের সম্মুখে। সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করলো নীল। শুধু গ্রহণই নয়, মুখে যাওয়া তিহু দুটো আঙ্গুলোয় বসালো আলতো কামড়। কেঁপে উঠল তিহু নিচেও। সন্ধ্যা নেমেছে বহুক্ষণ। টিলার গা বেয়ে শীতল বাতাস হ্রদের জলে মৃদু ঢেউ তুলছে। রিসর্টের আলো এখানে পৌঁছাচ্ছে সামান্য। কিছুটা নির্জন সেই পাড় আজ গুঞ্জনে মুখরিত। কাঠকয়লায় মিশে ধোঁয়ায় গ্রিল করা মাংসের সুঘ্রাণে সমস্ত প্রান্ত মলিন হয়ে উঠেছে। আকাশে তখনও এক ফালি লালাভা, আর নিবিড় বনানী প্রান্তে প্রথম তারাটি জ্বলছে। স্নিগ্ধতায় মোড়ানো সেই মিষ্টি পরিবেশে খান আর মির্জা মহলে সব নবীনেরা আনন্দে মত্ত হয়েছে। গিটারের টুংটাং শব্দের পাশাপাশি আছে হাজারো কথার ফুলঝুরি। নীল এসে বসেছে বেশ কিছুক্ষণ হলো। সকলের আবদার একটাই, তাকে আজ গান গাইতেই হবে। নিহিত রুম থেকে তার গিটারটা এনে দিল। নীলের সামনে রেখে বলল, হুম, আর কোনো কথা হবে না ভাইয়া, আজ একটা গান গাইতেই হবে। কি বলো রাউফিন ভাই? অফকোর্স। দেখ বেটা, আজকে তোকে গাইতেই হবে। পাশ থেকে সৌভিক বলল, পিরিত তো বউর সাথে কম করিস না, দুটোতে মিলে ভোরবেলা ঘুরতেও গেছিলি শুনলাম। পাশ থেকে রাউফিন ফোরন কেটে বলল, সে আর বলতে, তুই কি জানিস আমাদের গুরুগম্ভীর নেতা তার বউকে ফোর্স ম্যারেজ করেছে? এই কথাটা মুহূর্তের মধ্যে তাজ্জব বনে গেল সবাই। নিহিত বলল, কি বলো, ভাইয়ারা না লাভ ম্যারেজ করেছে? রাউফিনকে আর কথা বাড়াতে না দিয়ে নীল কিছুটা চড়া গলায় বলল, চুপ করবি রাউফিন। রাউফিন নীলের এমন ধমকানিতে বাচ্চাদের মতো মুখ করে বলল, বক বক, আর কত বকবি, বকে নে। কিছুদিন পর আমিও দেখব নিজের ক্যালমা, তখন বুঝবি। তার কথার হাসি রোল পড়ে গেল সেখানে। নীল এক ঝলক সদর দরজার দিকে তাকালো। গধূলি বেলার মায়াবী আলোয় খুঁজে চলল কোনো এক ফেরিকে, যে এখনো এখানে অনুপস্থিত। তবে তার চঞ্চল দৃষ্টি স্থির হলো মুহূর্তে, যখন দেখলো কুহেলিকা আর মাহার সঙ্গে এদিকে আসছে তার ব্লু ফেরি। পরনে ডার্ক ব্লু কালারের শিফন শাড়ি, যেটা দুপুরে কিনে এনেছিল নীল। তবে শাড়িটাতে তার ঘরণীকে তার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে। কোনো স্বর্গীয় অপ্সরাও হার মানবে তার ঘরণীর বর্তমান সৌন্দর্যের কাছে। মুগ্ধ মোহিত নয়নে নেশাগ্রস্ত ন্যায় নীল অনিমেষ চেয়ে রইল তিহুর দিকে। তিহুর এমন ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকা নীলের দিকে এক ঝলক চোখে কুচকালো। পরক্ষণে তার পাশ কেটে চলে গেল রাফাদের দিকে। চিকেন গ্রিল করার দায়িত্ব জুনায়ের উপর বর্তেছে। সবকিছু প্রায় সম্পন্ন। সন্ধ্যাটা গাঢ় হতে শুরু করেছে। নানা রঙের ফানুস, আলোর উচ্ছ্বাস রোশনি, আরো কয়েকটি লণ্ঠনের কোমল আলোয় মাঝে মায়াবী সন্ধ্যায় নবীনগুলো সব গোল হয়ে বসে আছে হ্রদের তীরে। নীলের দৃষ্টি এখনো তিহুতে স্থির। পাশ থেকে রাউফিন তাকে আলতো ধাক্কা দিয়ে বলল, চোখখান একটু সরা, খুলে পড়বে তো। নীল বিরক্তির দৃষ্টিতে রাউফিনের দিকে তাকাতেই বোকা হাসল সে। হঠাৎ সকলের দিকে ফিরে জোর করে বলে উঠল, প্লিজ, তোমরা কি জানো আমাদের গুরু গম্ভীর সাহেব ছাত্র নেতা এখন একটা গান গাইবে? নীল বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। সে কিছু বলার আগে পাশ থেকে কোহেলিকা বলল, কি ভাইয়া গান গাইবে? আচ্ছা ভাইয়া, প্লিজ একটা গান করুন। সৌভিকের কাছ থেকে শুনেছি আপনার গানের গলা নাকি খুব সুন্দর। কোহেলিকার কথায় তিহু একবার নীলের পানে চাইল। নীল এবার পড়ল মহাবিপাকে। শেষে বাধ্য হয়ে পাশে থাকা গিটারটা হাতে তুলে নিল। কিছু একটা ভেবে টুংটাং করে সুর তুলল তিহুর পানে চেয়ে। হঠাৎ গেয়ে উঠল, तो मिल ही है मेरे दुआ के असर, तो मुझसे दूर न जाना, तेरी नज़र के दिल पे हुआ है असर, तो मेरी মেহবুব হে জানা। তোমাকে পেয়ে আসল উত্তর মিলেছে, তুমি খোদার কাছে সেই প্রশ্ন। তোমাকে পেয়েছি, এটা আমার প্রার্থনার ফল। তুমি আমার কাছ থেকে দূরে যেও না, তোমার দৃষ্টির প্রভাব পড়েছে হৃদয়ের উপর। তুমি আমার প্রিয়তমা, জানো
তোমায় ভালোবাসি বাঁচি প্রতিটা মুহূর্ত, তুমি হলে খোদার দেওয়া এক উপহার। জাফলং ভ্রমণের চতুর্থ দিন আজ। দিনগুলো যেন মুক্ত ডানার মতো ভর করা পাখির ন্যায় উড়ে চলেছে। দেখতে দেখতে 3টা দিন পার হলো। সকলে ঠিক করেছে আজ আরেকটা পাহাড়ি উপত্যকা বা হ্রদ সৌন্দর্য উপভোগ করবে। তারা সকাল থেকে চলেছে সেই তোড়জোড় করে। সকলের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। টিহুও তৈরি হয়েছে। মোটামুটি সকল সাজগোজ সম্পূর্ণ তার। পরনে কাল নীলের আনা হালকা আকাশি নীলরঙা পাকিস্তানি ড্রেস, সাথে ম্যাচিং হিজাব আর দুহাতে গুনে গুনে 10টা একরঙা কাচের চুড়ি। এগুলো নীল কাল এনে দিয়েছে, তবে পরিমাণে অনেক বেশি, প্রায় 10 ডজন। টিহু এক ঝলক ড্রেসিং টেবিলের উপর থাকা সেগুলোর পানে চাইল, অতঃপর দীর্ঘ আয়নার এক ঝলক নিজেকে দেখে নিল। হরিণটানা আঁখিজোড়া আজ কাজল কালো, ঠোঁট আবৃত হালকা গোলাপি রঙে। আয়নার প্রতিফলনে নিজের অবয়বের পানে চেয়ে হঠাৎ তার মনে পড়ল কালকের অভিমানগুলোর কথা। তার নীলের কাণ্ডগুলো মস্তিষ্কে দোলা দিতেই আকস্মিক মুচকি হাসল টিহু। কি জানি ভেবে গেয়ে উঠল। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলোর নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। বেঁচে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতের তারাতেও থাকছে জড়িয়ে। গান গাওয়ার এক পর্যায়ে পাশ থেকে নীলের একটা ছবি হাতে তুলে নিল টিহু। তাতে আদরে হাত বুলিয়ে ফের গেয়ে উঠল। সাজনা কাটছে আর আঁখিয়া তোরে বিন, সাজনা কাটে না আব আঁখিয়া তোরে বিন। গানের কলিগুলো শেষ হতে নীলের ছবিখানা বুকের সাথে জড়িয়ে আর মনে মুচকি হাসতে হাসতে দরজার দিকে তাকাতেই ভূত দেখার ন্যায় চমকে উঠল। নীল দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার এমন কাণ্ড দেখে আর মিটমিট করে হাসছে। বিস্মিত চোখগুলো বড় বড় হয়ে গেল টিহুর। বিস্মিত আঁখিজোড়ায় নীলের দিকে তাকাতেই এক ঝলক নিচের দিকে তাকালো সে। শুকনো ঢোক গিলে কিছু বলতে যাওয়ার আগেই নীল রুমে ঢুকে তার পাশ থেকে ফোনটা তুলে নিয়ে ফের বেরিয়ে যেতে যেতে লাজুক টিহুর দিকে চেয়ে বলল, বাই দ্য ওয়ে, সো সুইট ভয়েস, বলেই বেরিয়ে গেল নীল। সে বেরোতেই টিহু দ্রুত বুকে থাকা নীলের ছবিখানা নামিয়ে রাখতে রাখতে নিজের মাথায় গাঁটটা মারল। নিজের বোকামিতে নিজেই বলল, নেতা সাহেব ঠিকই বলে, তুই আসলে ইডিয়েট একটু টিহু। নাইলে দরজা খোলা রেখে কেউ এমন ছাগলামি করে, গাধা কোথাকার। সে যখন নিজেকে এমন ভর্ৎসনা দিতে ব্যস্ত, তখন হঠাৎ করে এক পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, জলদি আসুন ম্যাডাম। টিহু থতমত খাওয়ার মতো দ্রুত কণ্ঠে বলল, আসছি। আর বিলম্ব করল না সে। চটজলদি ছবিটা যথাস্থানে রেখে দ্রুত এগিয়ে গেল বাহিরের উদ্দেশ্যে। জীবনটা বড্ড অদ্ভুত। কখনো তাতে বয়ে যায় আনন্দের বন্যা, কখনো বা তার উল্লাস আকাশে জমে কালো মেঘের ঘণ্টা। কখনো কিছু জিনিস মানুষ অপ্রত্যাশিতভাবে পায়, কখনো বা শত চেষ্টার সাধনা সত্ত্বেও প্রিয় জিনিস হারায়। প্রাপ্তির আনন্দ সকলের সঙ্গে উপভোগ হলেও হারানোর বেদনা একান্তই ব্যক্তিগত। আর এই কথাগুলোই যেন চরম বাস্তব মুন্নির জন্য। জাফলংয়ের প্রতিটা মুহূর্ত সকলের কাছে আনন্দ উল্লাসে ভরপুর হলেও বিষাক্ত কাঁটানায় তার কাছে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো পার করেছে সে। নিজের প্রিয় মানুষটির সঙ্গে অন্য কাউকে দেখার মতো মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি। বারংবার কুরে কুরে খাচ্ছে তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও একমাত্র মায়ের কারণে এই ভ্রমণে আসা। নতুবা ইচ্ছাকৃত মৃত্যু যন্ত্রণা কে বা সহ্য করতে চায়। আজকে আর এক নববিস্ফান করতে হবে তাকে। আজকেও একত্রে ঘুরতে যাবে সকলে। আর ঘুরতে যাওয়া মানে তো কপত কপতিদের খুনসুটি। মুন্নি ড্রেসিং টেবিলে সুবিশাল আয়নায় এক ঝলক নিজের প্রতিবিম্বর দিকে তাকালো। শান্ত সদা হাস্যোজ্জ্বল চোখ আজ রক্তলাল। দীর্ঘ রজনী ক্রন্দনরত অবস্থায় প্রভাব সেটা। নিজের শুষ্ক মুখাবয়বের পানে চেয়ে হঠাৎ মুন্নি বলে উঠল, আমি কি এতটাই খারাপ, এতটাই কুৎসিত নীল ভাই? আমাকে কি একটু আপন করা যেত না? তোমার নামে কবুল পড়ার অধিকার কি ছিল না আমার? তোমার পাশে আজীবন চিরসঙ্গিনী হিসেবে থাকার যোগ্যতা কি আমার নেই? ওটা কি আমার একান্ত ব্যক্তিগত অধিকার ছিল না নীল ভাই? তবুও কেন এমন হলো? কেন, কেন, কেন? শেষ কথাগুলো চিৎকার করে বলে উঠল মুন্নি। নিজের সমস্ত বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ল চোখের কর্নিশ বেয়ে।
পর হাটের অপর পৃষ্ঠা দিয়ে অশ্রুগুলো মুছে নিল এক লহমায়। ফের আয়নার পানে চেয়ে অভিযোগের সুরে বলল, কি হতো আমাকে আপন করলে, একটুখানি ভালোবাসলে? সত্যি কি ভালোবাসার অযোগ্য ছিলাম আমি? তার হৃদয়ের আকাশে কালো মেঘের ঘণ্টা, নিকষ কালো মেঘে ঢেকে গিয়েছে হৃদয় গহ্বর। চারিদিকে শুধু বিষাদের সুরের আনাগোনা। সবাই রুম থেকে রেডি হয়ে বেরিয়েছিল মাহা। পরনে গাঢ় সবুজ রঙা সিল্কের থ্রি পিস। শ্যামাঙ্গী দেহে সবুজ রংটা আরো বেশি ফুটে উঠেছে। কোমর ছড়ানো চুলগুলো খেজুর বিনি করে আবদ্ধ করা, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিয়ে আবদ্ধ। স্থির পায়ে সে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। শীতল করিডরে তার পদক্ষেপগুলো শব্দের ঝংকার তুলছে। হুট করে পদচারণ থমকালো তার। সম্মুখে উপস্থিত মানবটাকে দেখে ভ্রু কুঞ্চিত হলো খানিকটা। তাকে পাশ কেটে যেতে নিলে মানবটা তার পেনে চেয়ে গেয়ে উঠল, লুকিং সো মাচ গর্জিয়াস, লাভলাইন। মাহা প্রত্যুত্তরে কিছু না বলেই এগিয়ে যেতে চায় সম্মুখে পানে। তবে পিছন থেকে রাউফিন ফের বলে ওঠে, সব ভুল ফিরে আরেকবার কি ফিরে আসা যায় না লাভলাইন? বড্ড ব্যাকুল শোনায় তার কণ্ঠস্বর। না চাইতেও থামে মাহা। এক ঝলক তাকায় রাউফিনের বিষণ্ণ মুখ পানে। আরেকটি বার কি সুযোগ দেওয়া যায় না এই অধমকে? আরেকটি বার কি ঘৃণার পরিবর্তে ভালোবাসা যায় না তাকে? মাহা চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হলো আজ। এতদিন রাউফিনের বহু পাগলামি দেখেছে, তবে আজকেরটা সম্পূর্ণ ভিন্ন। বড্ড অদ্ভুত লাগছে তার কণ্ঠস্বর আজ। হৃদয় ভেঙে খান খান হচ্ছে মাহার। তবুও নিজেকে দৃঢ় রেখে বলল, আজ হঠাৎ রূপ পরিবর্তন? তা আবার কোন খেলা খেলতে চাচ্ছেন আমার জীবন নিয়ে? মলিন হাসল রাউফিন। বলল, আমার উন্মাদনা তোমার নাটক মনে হতো? তা নয়তো কি। হয়তো কখনো তোমার এই উন্মাদনা আমার কিশোরী মনে সর্বোচ্চ প্রভাব ফেলেছিল, তবে আজ তা শুধুমাত্র গতানুগতিক বাংলা সিরিয়ালের থেকে কোনো অংশে কম নয়। পুরুষের ভালোবাসার গভীরতা তুমি কি করে বুঝবে? তাই নাকি? তা শুনি তোমার ভালোবাসার গভীরতা। অতল স্পর্শী সমুদ্রের গভীরতা কখনো ভেবে দেখেছ? ও শাট আপ রাউফিন। ড্রামার বলদ নায়কের মতো অভিনয় কম করো। এ চূড়ান্ত বাস্তব লাইন এটা, লাভ লাইন। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার গভীরতা হয়তো তুমি কখনো বুঝতে পারবে না। তোমাকে ভালোবেসে যে পাপ করেছিলাম আমি, তার সাজা এখনো ভোগ করে চলেছি। তারপরও বলছো আরেকবার তোমাকে সুযোগ দিতে? আরেকবার সুযোগ দাও না, কথা দিচ্ছি এবার নিজের সর্বোচ্চ ভালোবাসায় তোমাকে মরিয়ে রাখবো। আই ডোন্ট নিড এনি মোর। মাহা এগিয়ে চলল সামনের দিকে। আর দাঁড়ানো সম্ভব হচ্ছে না তার পক্ষে। আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো হৃদয়ের সমস্ত কথাগুলো, কান্নাগুলো বাঁধভাঙা হয়ে বেরিয়ে আসবে। পালিয়ে যাচ্ছ? তা শুনবে না পুরুষের ভালোবাসার গভীরতার গল্প? মাহা থামলো, পিছন ঘুরে বলল, এই তাসফিয়া মাহা কখনো পালিয়ে যায় না। বলো শুনি তোমার ভালোবাসার গভীরত্ব। রাফিন মলিন হাসলো। তাজমহল কিন্তু শাহজাহান বানিয়েছে মমতাজের জন্য, কিন্তু মমতাজ দেখেনি। যুগে যুগে ভালোবাসার প্রমাণ পুরুষই দিয়েছে। তবুও তুমি বলো, পুরুষ ভালোবাসতে জানে না? কথার তাচ্ছিল্যে হাসলো মাহা। শব্দ করে হেসে উঠল খানিকটা, পরক্ষণে নিজেকে সামলিয়ে বলল, ওয়েট ওয়েট। এত সুন্দর একটা কথা আমার ইমোশনাল হওয়া উচিত ছিল, তাই না? সরি, বাট আমি একদমই ইমোশনাল হতে পারছি না। পরক্ষণেই ফের হেসে বলল, তুমি কি বললে? তাজমহল, রাইট? তুমি কি জানো, তাজমহল সবাই দেখলেও মমতাজ কিন্তু দেখতে পায়নি। কারণটা জানো? পুরুষেরা থাকলে কদর দিতে পারে না, তবে হারিয়ে গেলে বারংবার ফিরে যায়। ওই যে দীপান্বিতা গানের কলিটার মতো, অশান্ত মন বোঝায় কাকে হারিয়ে চাইছি তোমাকে, হাত ছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতায়, বলে প্রস্থান করল মাহা। রাফিন তখনও হতভম্ব হয়ে চেয়ে আছে তার প্রস্থান করা পথের দিকে। মাহা তো ভুল কিছু বলেনি। আসলেও সে থাকতে কদর করতে পারেনি, আর এখন একটু তো কষ্ট সহ্য করতে হবেই তাকে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।